সুপ্রিয় দর্শক, স্বাগত সবাইকে আমাদের প্রতি রাতের নিয়মিত টক শো এই সময়। আমি জহিরুল আলম আপনাদের সঙ্গে আছি। প্রিয় দর্শক, ৭১-এর মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধের দায়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী, যিনি সাকা চৌধুরী নামে বেশি পরিচিত, এবং জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় পুনর্বিবেচনার পৃথক দুটি আবেদন খারিজ করে দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। এতে দুজনেরই ফাঁসির আদেশ বহাল থাকল। প্রধান বিচারপতি এস.কে. সিনহার নেতৃত্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ 4 সদস্যের বেঞ্চ এ রায় দিয়েছে। পৃথক দুটি আদেশ দিয়েছেন তারা। এটি সাকা চৌধুরী এবং মুজাহিদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের চূড়ান্ত আদেশ। এখন এই দুজনের সামনে আর কি সুযোগ খোলা রইল? রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার বিষয়টি আসছে, এরপরেই দণ্ড কার্যকরের বিষয় নিয়ে কিভাবে দণ্ড কার্যকর হবে ইত্যাদি নিয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে আজ আমন্ত্রণ জানিয়েছি দুজন অতিথিকে। শুরুতে পরিচয় করে দিচ্ছি। আজ রয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ এবং ৭১-এর শহীদ সুরকার এবং সঙ্গীতজ্ঞ আলতাফ মাহমুদের মেয়ে শাওন মাহমুদ। স্বাগত আপনাদের দুজনকে। ধন্যবাদ। রায় নিয়ে আপনার দীর্ঘ অপেক্ষা ছিল, দীর্ঘ একটা প্রক্রিয়াও ছিল, এবং চূড়ান্ত আজকে যে ইয়েতে আসলো, রায়টি বহাল হলো, রিভিউটি খারিজ হয়ে গেল। এরপরে রায় পরবর্তী যে কার্যকরের যে ধাপগুলো আছে এগুলো নিয়ে একটা প্রাথমিক একটা আগ্রহ আছে। তারপরে আমরা এই মামলার প্রক্রিয়া সম্পর্কে আপনার কাছে কিছু জানবো। তুরিন আফরোজ। এই মুহূর্তে যেটি হচ্ছে যে আমরা তো রায়টি শুনলাম, রিভিউ রায়টি, এটির কিন্তু পূর্ণাঙ্গ রায়টি আসতে হবে। সেটি আমরা গতবার যখন কামারুজ্জামানের মামলাটি হয়েছিল পূর্ণাঙ্গ রায় 4 দিনে এসেছে, এবার 4 দিনও লাগতে পারে বা তার কাছাকাছি কালকেও আমরা পেয়ে যেতে পারি, এরকমও হতে পারে। এটা একমাত্র উচ্চ আদালতই বলতে পারবেন। আর তারপরে যখন রায়টি আসবে, পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হওয়ার পরে সেটি কারাগারে যখন পৌঁছাবে তখন আসামিকে জিজ্ঞাসা করা হবে, পড়ে শোনানো হবে রায়টি। তারপরে তাকে জিজ্ঞাসা করা হবে যে আপনি কি প্রাণভিক্ষা চাইবেন কি না। রাষ্ট্রপতির কাছে এই সুযোগ আপনার রয়েছে। তখন তিনি সাথে সাথে সিদ্ধান্ত জানাতে পারেন, যেটা কাদের মোল্লা করেছিলেন। আবার তিনি সময়ও চাইতে পারেন, যেটা কামরুজ্জামানের সময় আমরা দেখেছি তিনি 2-3 দিন সময় চেয়েছিলেন চিন্তা ভাবনা করবার জন্য, প্রাণভিক্ষার জন্য। তারপরে যদি সিদ্ধান্ত ওই সময় তিনি নিয়ে ফেলেন যে না আর প্রাণভিক্ষা চাইবেন না, তাহলে রায় কার্যকরের দিকে এগিয়ে যাবে। আর যদি প্রাণভিক্ষা চাইবেন তাহলে আবেদন করতে হবে রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতির এখতিয়ারভুক্ত বিষয় তখন দাঁড়াবে সেটি, এবং তিনি তার সিদ্ধান্তের পর রায় কার্যকরের দিকে এগোবে। যদি উনি একসেপ্ট করেন, একসেপ্ট করলে একরকম, আর যদি নাকচ করে দেওয়া হয় তাহলে আবার কার্যকর। জেল কোড অনুসরণ করা অনেকের কৌতূহল যে জেল কোড কিভাবে অনুষ্ঠিত হবে এবং জেল কোডে কি বলা আছে। আসলে কাদের মোল্লা রিভিউর মামলাতে খুব সুস্পষ্টভাবে বলা হয়েছে যে একদম শেষ প্যারাগ্রাফটিতে যে জেল কোড এখানে অ্যাপ্লিকেবল না। যেহেতু এটি বিশেষ আইন, সেখানে জেল কোড অ্যাপ্লিকেবল হবে না। সুতরাং ওই 7 দিন 21 দিনের ব্যাপার এখানটিতে নেই। মানে কতদিন সময় লাগতে পারে প্রাণভিক্ষার বিষয়টি সবকিছু মিলিয়ে? প্রাণভিক্ষার বিষয়টি কিন্তু আইনের ভিতরেই সাধারণভাবেই যে প্রাণভিক্ষা চাইবার যে জায়গাটি সেখানে সুস্পষ্ট করে বলা নেই। তবে এটা নয় যে আপনি চিন্তা করবার জন্য আসামিকে 6 মাস সময় দিবেন। জেনারেলি আমরা ধরে নেই যে 7 দিনের মতো, 7-8 দিনের মতো সময় প্রাণভিক্ষা উনি চাওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। কারণ এটি তো তাকেই তাড়াতাড়ি চাইতে হবে। তিনি যদি চাওয়ার জন্য 6 মাস সময় ঠিক করে রাখেন তাহলে তো তার কার্যকর করেই দিতে পারেন। সেই জন্য দেখা যায় যে 7 দিনের মধ্যেই আর কি মোটামুটি চিন্তা ভাবনা করা হয় আবেদনটি মানে রাষ্ট্রপতির কাছে করবার জন্য। একটু শাওন মাহমুদ আপনার কাছে আসি। আপনার বাবা স্বাধীন বাংলাদেশের একটা সত্তার সঙ্গে মিশে থাকা একটা নাম, সবাই তাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। ৭১-এ 30শে আগস্ট উনি হারিয়ে গিয়েছিলেন, ওনাকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল। তারপরে কবে তিনি শহীদ হলেন ঠিক এক্স্যাক্টলি জানা যায় না। কেমন লাগছে আজকে এই এই রায়ের পরে আপনার কাছে, আপনার অনুভূতি কি? যেটা সবচেয়ে আগে আমার ধন্যবাদ দিতে হবে যে তুরিন আপাদের মতো সবাইকে, যারা এতদিন ধরে খেটেছেন, সাক্ষ্য দিতে যারা এসছেন, এত নিরাপত্তাকে চ্যালেঞ্জ করে এসে সাক্ষ্য দিয়েছেন। এখন পর্যন্ত তারা কিন্তু নিরাপত্তার অভাবে আছেন, তাদেরকে আমার ধন্যবাদ দিতে হবে। বাংলাদেশের সব মানুষকেই ধন্যবাদ দিতে হবে এই জন্যই যে যুদ্ধাপরাধীদের বিচারটা একটা সময় শুধু আমরা চাইতাম, মুক্তিযোদ্ধারা চাইতো, কিন্তু এই পর্যায়ে এসে এখন আমি এমন কাউকে দেখিনি আমার চেনা জানার মধ্যে যে যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে কোনো প্রশ্ন আছে। আর আজকেরটার জন্য তো এটা আমাদের কাছে বিশাল একটা চ্যালেঞ্জ ছিল এই জন্য যে মুজাহিদ সবসময় বলে এসেছিল যে এই দেশে কোনো যুদ্ধাপরাধ হয়নি এবং যুদ্ধাপরাধী নেই, তাই না তুরিন আপা? নিশ্চয়ই।
তো আজকে সেটা প্রমাণিত হলো যে এই দেশে যুদ্ধ অপরাধ হয়েছে এবং যুদ্ধাপরাধী আছে এবং উনিই একজন। বুদ্ধিজীবী হত্যার যেই সলা পরামর্শ করে যেভাবে করা হয়েছে এটা কিন্তু 25শে মার্চের পর থেকেই করা হয়েছিল। তবে 14, 15, 16 ডিসেম্বরের যেই বুদ্ধিজীবী হত্যা, এটা থেকে আসলে কোনোভাবেই কোনো বাচ্চা একটাকেও যদি আমি বুঝাই, সেখান থেকেও যে হত্যাকারী তার কখনোই বুক উঁচিয়ে বলা উচিত না যে যুদ্ধাপরাধী, মানে যুদ্ধাপরাধ হয়নি এই দেশে। তো সেখান থেকে আমরা ভীষণভাবে সফল। এটা একটা মাইলস্টোন হয়ে থাকবে। আমরা চ্যালেঞ্জে জয়ী হয়েছি এবং আগামী প্রজন্মের জন্য এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কথা আমার মেসেজ দেওয়ার যেটা আছে সেটা হলো, আগামী প্রজন্ম কিন্তু আমাদের মতো লজ্জার গ্লানি নিয়ে থাকবে না। আমরা যা ফেলে এসছি দিনগুলাতে, ধরেন যুদ্ধাপরাধীদের মতো মানুষরা মন্ত্রী হয়ে ঘুরেছে পতাকা গাড়িতে নিয়ে। আমরা অনেক সময় বের হইনি, কিন্তু একটা সময় আমরা শহীদ পরিবারের, আমাদের হয়তো আপনারা চিনতেনও না, জানতেনও না। এখন তো অনেক মিডিয়া হওয়াতে, যুদ্ধাপরাধীদের বিচারটা শুরু হওয়াতে আমাদেরকে হয়তো জানছেন। তো এই লজ্জা গ্লানি থেকে বের হয়ে এই যে অপরাধীকে শাস্তি দেওয়ার মধ্যে দিয়ে আমরা যে একটা নতুন ঝকঝকে একটা রাস্তা, প্রশস্ত রাস্তা কিন্তু করে দিয়ে যাচ্ছি। এটার জন্য ওরা হয়তো এখন বুঝবে না, কিন্তু আজ থেকে 10-15 বছর পরে ওরা বুঝতে পারবে যে কতটুকু কলঙ্ক এবং গ্লানি, লজ্জা নিয়ে কিন্তু শুধু আমার বাবার আত্মত্যাগ না, লাখো লাখো শহীদদের, মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ না, এই যে পরিবারগুলা কতটুকু গ্লানি নিয়ে এই যুদ্ধাপরাধীদের বিচারটাকে কতটুকু তাহলে ভালোবেসে সামনে, এটা আসলে ধন্যবাদ দেওয়ার মতো কি ভাষায় ধন্যবাদ দিব এটা দেওয়া যায় না। আমি পুরো বাংলাদেশকেই ধন্যবাদ জানাতে চাই। দীর্ঘ অপেক্ষার পরে এই পাওয়াটা। কিন্তু তুরিন আফরোজ, একটু জিজ্ঞেস করতে চাই আইনি বিষয় নিয়ে। আপনারা লড়াই করেছেন দলগতভাবে, ইন্ডিভিজুয়ালি সাবমিশন দিয়েছেন, অনেক যুক্তি তর্ক হয়েছে, কিন্তু বিচারের প্রক্রিয়া নিয়ে অনেক সময় প্রশ্ন করা হয়। এবং সাকা চৌধুরী ইভেন মুজাহিদের ব্যাপারও, যেমন যে এখানে বলা হচ্ছে যে আসামি পক্ষ যেটা আর্গুমেন্ট দিয়েছিল যে বুদ্ধিজীবী হত্যার সাথে জড়িত নন তিনি, এবং কারণ 1972 সালে দালাল আইনে যে 42টি মামলা হয়েছিল তার কোথাও আসামি হিসেবে তার নাম ছিল না। এই আর্গুমেন্টটাকে আপনারা কিভাবে খণ্ডন করেছিলেন? দালাল আইন আর আন্তর্জাতিক অপরাধ আইন দুইটা ভিন্ন আইন এবং এখানকার অপরাধগুলো হচ্ছে ভিন্ন। দালাল আইন হচ্ছে প্রথাগত সাক্ষ্য আইন মেনে চলে, সিআরপিসি মেনে চলে, এভিডেন্স অ্যাক্ট মেনে চলে। তাতে কি হচ্ছে যে আপনি শুধুমাত্র তাদেরকে অভিযুক্ত করতে পারেন যে সরাসরি কোনো অপরাধ করেছে। কিন্তু আন্তর্জাতিক অপরাধ আইনে কিন্তু সুপিরিয়র রেসপন্সিবিলিটি বলে একটি অপরাধের ধারা বা একটি দায়বদ্ধতার জায়গাটি রয়েছে। সেই দায়বদ্ধতার জায়গাটি হচ্ছে যে আপনি একজন নেতা, আপনার অধীনস্থরা তারা অপরাধ করলো, আপনি নেতা হিসেবে নির্দেশ দিয়েছেন বা নেতা হিসেবে আপনি আপনার দায়িত্বটি ঠিকমতো পালন করেননি, এটাও কিন্তু যুদ্ধ অপরাধ, এটাও কিন্তু মানবতা বিরোধী অপরাধের মধ্যে পড়ে। একটি গণহত্যা হয়ে গেল, কিন্তু একজন নেতা চুপ করে বসে থাকলেন, তার অধীনস্থদেরকে তিনি কন্ট্রোল করলেন না, তার অধীনস্থদেরকে তিনি কোনো শাস্তি দিলেন না, সেটাও কিন্তু এই যুদ্ধ অপরাধ আইনের ভেতরেই পড়ে। নীরবতায় মানে অমিশন দিয়ে যে অফেন্সটা, সেটাই হচ্ছে কিন্তু সুপিরিয়র রেসপন্সিবিলিটির মূল কথা। এখন কথা হচ্ছে যে 1972 সালের দালাল আইনে কার বিচার হয়েছে, যদি কারো বিচার হয়েও থাকে তারপরেও 73 সালের আইনে বিচার করা সম্ভব। আর 72 সালে কারো বিরুদ্ধে অপরাধ হয়েছে বা হয়নি তার জন্য তার অপরাধে কোনোদিন বিচার হবে না, এটা তো কোনো কথা নেই। কারণ তামাদি তো হয় না আন্তর্জাতিক অপরাধ, কেন আমরা ক্রিমিনাল কোনো অফেন্স কিন্তু তামাদি হয়ে যায় না যে আপনি তখন বললেন না এখন কেন বলতে এসছেন। আমরা কিন্তু সুনির্দিষ্ট এভিডেন্সের উপর দাঁড়িয়েই প্রত্যেকটি মামলাকে সাজিয়েছি, সুতরাং এখানটাতে এই আর্গুমেন্টটা তাদের টিকে না। সাকা চৌধুরীর প্রসঙ্গে একটু বলেন। ওনার সালাউদ্দিন কাদের চৌধুরী, উনিও তখন এটা স্ট্যাবলিশ করার চেষ্টা করা হয়েছে যে, বা বলা হয়েছে রিভিউ আবেদনের সময় যে উনি দেশের বাইরে ছিলেন এবং পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, সেখান থেকে কিছু সার্টিফিকেটও সেখানে আদালতে উপস্থাপিত হয়েছে। এই বিষয়টা আদালত কিভাবে মূল্যায়ন করেছে? দেখুন, ওনার ব্যাপারে কোনো কিছু বলার আগে আসলে খুবই মুশকিল যে ওনার আসলে আসল বক্তব্যটি কোনটি, কারণ উনি এক এক সময় এক এক রকমের বক্তব্য দিয়েছেন। ট্রাইব্যুনালে তার যে নিজেই DW1 হিসেবে, ডিফেন্স উইটনেস হিসেবে তিনি 9টি কার্য দিবস সাক্ষ্য দিয়েছেন। সেটি যদি কেউ পড়ে, সেখানে কিন্তু বলছেন উনি
তার কথা অনুযায়ী যদি ধরে নেই যে তিনি সত্য তখন বলছেন, তাহলে ধরে নিতে হবে যে তিনি বলছেন যে আমি অপারেশন সার্চলাইট হয়ে যাওয়ার পরে তার 2 দিন পরে পাকিস্তানে চলে যাই, তারপরে সেখানে যাওয়ার পরে সিদ্ধান্ত নেই একটা পাকিস্তান পাঞ্জাব ইউনিভার্সিটিতে পড়ালেখা করবার ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, যদি সেটি ট্রাইব্যুনালের ট্রায়ালে বলেন, আজকের দিনে যে সার্টিফিকেটটা তাদের পক্ষ থেকে আইনজীবীরা প্রডিউস করেছেন সেটা অনুযায়ী উনি 68 সাল থেকে পাকিস্তানের পড়ালেখা করছেন পাঞ্জাব ইউনিভার্সিটিতে, 71-এর না। এবং উনি কিন্তু নিজে শুধু চলে যাওয়ার ঘটনাও না, উনি বলেছেন আইয়ুব বিরোধী আন্দোলনে উনি সেদিনের একজন হতে পারত শহীদ, কারণ আসাদের যে হত্যা গুলিটা লেগেছিল সে শহীদ আসাদ তার 3 ফুট দূরে মারা গেছে, সেই গুলিটি তার গায়ে লাগতে পারত। তিনি বলেছেন 7ই মার্চের যে ভাষণ দিয়েছেন বঙ্গবন্ধু, সেদিন তিনি বিশাল জনতার কাফেলা নিয়ে জয় বাংলা স্লোগান দিয়ে নাকি উনি যে 7ই মার্চের রেসকোর্স ময়দানে গেলেন। মানে এই কথাগুলো যদি সত্যি হয়, সব ধরেই নেই, এবং 71-এর আগে মানে 25শে মার্চের আগে সমস্ত মিটিং তার বাসায় হতো, তার ধানমন্ডির বাসাতে, এই মানে দেশের স্বাধীনতার জন্য কি কি করা যায়, এই কথাগুলো যদি সত্য হয় তাহলে উনি আবার 68 সালে পাকিস্তানে কি করে পড়তেন। মানে আমার মনে আছে যে তাকে যখন ট্রাইব্যুনালে আমরা যখন লিগ্যাল সাব আর্গুমেন্ট ক্লোজ করছিলাম, আমি বলেছিলাম যে তিনি হচ্ছেন বাংলাদেশের একজন রাসপুতিন, যিনি কথা এবং কাজে তার কোনো মিল নেই। রাসপুতিন একজন ধর্মযাজক ছিলেন, কিন্তু তার অপরাধের সীমা ছিল না, একদম মানে সমস্ত রকমের ইমোরাল কাজের সাথে তিনি ইনভলভ ছিলেন। আজকে কিন্তু উচ্চ আদালতে মাননীয় প্রধান বিচারপতি বলেছেন তার আইনজীবীকে যে আপনাদের তো কথার আর কাজের কোনো মিল নেই, এবং যে সমস্ত কাগজপত্র আনছেন এগুলো তো অলরেডি প্রত্যেকটি এভিডেভিট আমরা কিন্তু বলেছি কেন কোন জায়গাটিতে আপিলের রাইটে যদি কেউ পড়ে প্রত্যেকটি এভিডেভিটে কি কি সমস্যা এবং সেটা যে একেবারে মিথ্যা বানানো তার প্রত্যেকটি ব্যাখ্যা কিন্তু দেয়া আছে উচ্চ আদালতে। আজকে আবার নতুন আরেকটি সার্টিফিকেট তারা নিয়ে আসছেন। সুতরাং মানে তার কথার জায়গাটি হচ্ছে যে কোনটিকে আপনি সত্য ধরবেন, যে কোন কথাটি তার গ্রহণ করবে, এটাই তো বোঝা খুব মুশকিল যে পজিশনটা তার কি এক্স্যাক্টলি। তার পক্ষে কিছু লোকের মানে ব্যক্তির আন্তর্জাতিকভাবে সাক্ষ্য দেওয়ার জন্য তালিকা দেওয়া হয়েছে, ওই প্রসঙ্গটা কেমন ছিল? আচ্ছা, এটিও কিন্তু একটা মজার ব্যাপার, কারণ প্রথমে তিনি 4,500 লোকের একটি লিস্ট দিয়েছেন তাকে সাফাই সাক্ষী করবেন। তারপরে সেই লিস্ট কোর্ট বললেন যে এত বড় লিস্ট তো হবে না, এই মামলা তাহলে তো একটা মামলাই করতে হবে, বিচারকরাও বেঁচে থাকবেন কিনা ততদিন পর্যন্ত। তারপর উনি 1600 জনের একটা লিস্ট দিলেন। 1600 জনের লিস্ট থেকে চলে আসলো 40 জন, 40 জন থেকে আসলো 15 জন। 15 জনের যখন 15 বা 16 এক্স্যাক্টলি মনে নেই নাম্বারটি, তখন আদালত ট্রাইব্যুনাল বলল যে আপনার যে অ্যালিবাই, আপনার সাফাই সাক্ষী শুধু 5 জন আমরা অ্যালাউ করছি, কারণ আপনার তো একটাই কথা আপনি দেশে ছিলেন না। এখন এই পুরো 4 বছর ধরে মামলা চলেছে। আজকে যাদেরকে তিনি আনবার কথা বলছেন, এবং এখন সেফ চৌধুরী একটি ওয়েবসাইট বোধহয় চালু করেছেন, সেখানে তারা এই সমস্ত তাদের বক্তব্য উঠিয়ে দিচ্ছে। 4 বছরে এনারা কোথায় ছিলেন? তিনি তো তখনই জানবেন যে আমার সাক্ষী কে বলতে পারবে। উনার সার্টিফিকেট ওই ট্রাইব্যুনাল থেকে কোনো লেভেল পর্যন্ত আসলো না, কিন্তু ট্রাইব্যুনালে তো উনি সার্টিফিকেট দিলেন না যে এটা আমার এডুকেশনাল সার্টিফিকেট। উনি বলেছেন ট্রাইব্যুনালে আমি লন্ডনে যে ব্যারিস্টারির ফার্স্ট ইয়ারে ভর্তি হলাম। ব্যারিস্টারির তো কোনো ফার্স্ট ইয়ার থাকে না যে ব্যারিস্টারির ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে। সো এই যে কথাগুলো বলা হয়েছে এক এক সময়, উনি মানে সালাউদ্দিন কাদের চৌধুরীর ব্যাপারে যে মামলাটি যেহেতু আমি খুব কাছের থেকে দেখেছি এবং লিগ্যাল আর্গুমেন্ট দেখেছি, এভিডেন্স পড়েছি, উনার এত বেশি মানে ওভার কনফিডেন্স এবং দমভক্তি, সেখানে উনি মনে করেন উনি যা বলেন সেটাই সবাই বিশ্বাস করবে। তিনি যদি রেলিভেন্ট কাগজগুলো আনতেন, যে এটা রেলিভেন্ট কাগজ, এত কিছু না বলে এত লোককে না এনে ওনার রেলিভেন্ট পেপারসগুলোকে আনবেন, সে পেপারও কিন্তু সব ভুয়া এবং জাল, সেগুলো হচ্ছে আবার আপিলে আনলেন। সুতরাং আমি মনে করি যে তিনি মামলাতে যদি আর একটু বেশি সময় দিয়ে চিন্তা করতেন, উনি খুবই হাস্যকর একটি কাজ করেছেন। মানে আমার কাছে মনে হয়েছে তার প্রতিটি উক্তি, প্রতিটি জায়গায় ওনার এক একটি যে এভিডেন্স উনি এনেছেন, সেই এভিডেন্সগুলো হচ্ছে একেবারেই গ্রহণযোগ্য না। আপনি মিলাবেন কি করে? একজন লোক স্বাধীনতার পক্ষে যুদ্ধ করছেন, স্বাধীনতার জন্য তার বাসায় মিটিং হচ্ছে, সবকিছু হচ্ছে, কিন্তু যেমনি 25শে মার্চের রাতে মানে অপারেশন সার্চলাইট আসলো,
উনি কোথায় গেলেন? ওনার তো যাওয়া উচিত ছিল ইন্ডিয়াতে, বর্ডার ক্রস করে যুদ্ধ করবেন, উনি গেলেন কিন্তু পাকিস্তানে। এবং পাকিস্তানে গিয়ে কি করছেন? মৌজ মাস্তি করছেন, মারি ভ্যালিতে ঘুরছেন, নাথর গলিতে ঘুরছেন, উনি গাড়ি চালিয়ে লন্ডন চলে যাচ্ছেন। মানে তার কথাই যদি আমি সত্য ধরি, যে এগুলো, এই কথাগুলো কি হাস্যকর মনে হয় না? যে আপনি কিভাবে মেলাবেন? উনি বলেন, আমার বাবা, আমি I am a Chittagonian, I'm not a Bangladeshi, I'm a Bangladeshi by choice. এটা কিন্তু ওনার একটা বিশাল বড় বক্তব্য, ট্রাইব্যুনালে উনি বলেছেন I'm a Bangladeshi by choice, কারণ আমরা সবাই, হ্যাঁ উনি চিটাগনিয়ান। তা আমি জানি না পৃথিবীতে কোথাও ন্যাশনালিটি কোনো জেলার নামে হয় কিনা, বাট উনি কিন্তু এই কথাটি বলেছেন। তো এই যে এহেন চিটাগং প্রেমী একজন মানুষ, সেই মানুষ বললেন কি যে তিনি চিটাগঙ্গে যাননি 865, 66, 67, 68 ওই সময়টাতে উনি ঢাকায় থেকে এই সমস্ত করেছেন। উনি আর যাননি, ওনার ভোটার লিস্টে ওনার নাম নেই। এত বড় একজন চিটাগং প্রেমী মানুষ, তার বাবা ইলেকশন করছেন 70 সালে, ফজলুল কাদের চৌধুরী, তিনি তার ভোটারও হলেন না, ভোট দিতেও গেলেন না, তার তো 18 বছরের উপরে ছিল। মানে প্রত্যেকটি জিনিসের ইনকনসিস্টেন্সি এত বেশি ছিল এই মামলাটিতে। তারপরও আমরা আজকে খুশি যে একদম উচ্চ আদালত পর্যন্ত, দেখুন সত্য কিন্তু টিকবে, মিথ্যাকে মানে মিথ্যা দিয়ে সত্যকে ঢাকা যায় না। তো এটা আজকে উচ্চ আদালত পর্যন্ত কিন্তু একই রকম রায় কিন্তু টিকে থাকলো। আপনার বিরতিতে যাব, কিন্তু আপনার কাছে শুনতে ইচ্ছে অনেক কথা, যে আপনার বাবা সেই অমর কালজয়ী গান অমর 21-এর গান রচনা করেছেন সুরস্রষ্টা হিসেবে, তার আত্মার মানে প্রতি শ্রদ্ধা সবাই জানাবেন এবং আপনারা অনেক হ্যাপি। কিন্তু আপনারা এই যে টোটাল বিচার প্রক্রিয়া বা এই সম্পর্কে যে আলোচনাগুলো হয়, এ নিয়ে আপনাদের মধ্যে কি প্রতিক্রিয়া হয় বা কি ধরনের ফিলিং আসে? যে অনেকে প্রশ্ন করেন যে এই বিচারের স্বচ্ছতা নিয়ে বা আন্তর্জাতিক মানের হচ্ছে কিনা, বা এখন ফাইনালি যে ভার্ডিক্টটা আসলো, আপনারা নিজেরা কি চিন্তা করেন এই প্রক্রিয়া সম্পর্কে? একেবারে নিজের কথা বলি, আমি এবং আমার মার সাথে যে কথোপকথন হয় সেটা হলো গিয়ে যে আমরা কখনো ভাবিনি যে আবার এইভাবে বিচার কাজ শুরু হবে। আমরা কখনো ভাবতেই পারি নাই যে ফাঁসি হয়ে গেছে। আজকে আমি কোথাও গিয়ে ভাবছিলাম বসে বসে দুপুরে যে আজকে পর্যন্ত মনে হয় আমি আর মা আমরা স্বপ্নই দেখছিলাম, শিমুল খালা, আমরা যারা মানে সহযাত্রী। তো আজকে স্বপ্ন থেকে বের হয়ে মনে হচ্ছে না, আমরা বাস্তবে আছি। শুধু বাবার জন্য না, বাবার সাথে কিন্তু আরো 6 জন ক্র্যাক প্লাটুনের যে 6 গেরিলা, এই 7 জন কিন্তু আসলে তুইনাপা হারিয়ে গেছে। তো শেষ পর্যন্ত গিয়ে প্রত্যেকের সাথে আমি প্রত্যেকের ফ্যামিলির সাথে যোগাযোগ করতে পারিনি, যে 3-4 জন আছে যোগাযোগ করেছি। আজকে আমি অনেক দিন পরে আমি এসছি সবার সাথে কথা বলতে, বাংলাদেশের মানুষকে ধন্যবাদ জানাতে। তো আমি এই বাবা সহ 7 জনের পক্ষ, মানে 7টা পরিবারের পক্ষ থেকে আসলে আমি ধন্যবাদ জানাই। ওনাদের নামগুলো কি আপনি একটু বলবেন? জি, শহীদ রুমি, শহীদ আজাদ, শহীদ জুয়েল, শহীদ বদি, শহীদ বকর, শহীদ হাফিজ, শহীদ আলতাফ মাহমুদ। শহীদ রুমি, আজাদ, শহীদ বদি, শহীদ হাফিজ এবং শহীদ বকর। আমি একটুখানি বলতে চাই, এখানে শাওন আছে, জানি না ও শুনতে হয়তো খারাপ লাগতে পারে, কারণ মানে যে চার্জটি বদি, রুমি, আলতাফ মাহমুদ সবার যে চার্জটি ছিল, সেখানটাতে কিন্তু আমাদের উইটনেস ছিল বিচ্ছু জালাল। তিনি, তাদের সাথে দেখা হয়েছিল কিন্তু ওই ফিজিক্যাল ট্রেনিং এমপিএ হস্টেলে দেখা হয়েছিল। হ্যাঁ, এবং সেখানে যে দেখা হওয়ার ওখানেই দেখেছে সে, মানে যেইটার উপর দাঁড়িয়ে, তার এভিডেন্সের উপর দাঁড়িয়ে কিন্তু এইটি কনভিকশনটা হয়েছে আর কি। সেখানে কিন্তু তিনি বলছেন যে সেখানে যে যখন দেখেছে তখন দেখলাম আলতাফ ভাইয়ের হাতে 2টা আঙ্গুল কাটা। এত নৃশংসভাবে এক একজনকে হত্যা করা হয়েছে, মানে একজনের চোখ উপড়ে ফেলছে, একজনকে পাঁজর ভেঙে ফেলছে। মানে আমি মনে করি মানুষ এত নিচে নামতে পারে কি করে? আর একটু একটু করে মেরেছে, কিন্তু একটু করে, মানে এদেরকে প্রত্যেককে, যেটা আমি তো এখন ঘাটতে ঘাটতে আমার মুখস্থ হয়ে গেছে। আবুল বারাক আলভী তো ফিরে এসেছিল, তো ওনার সাথে আমার কথা আগে কেউ বলতো না কিন্তু আমাকে, যে অত্যাচারের সীমাটা কি। এখন আপনার মামাদেরকে ছেড়ে দিয়েছিল না, আর আবুল বারাক আলভীকে ছেড়ে দিয়েছে উনি।
ওনারা তো নখ টক উঠে ফেলেছিল, যেহেতু পেইন্টার ছিল। হ্যাঁ, পেইন্টার ছিল। বাবাকে শেষ পর্যন্ত যেটা দেখে এসেছিল মামারা, যে হাঁটু টাটু সব ভাঙা, ওই যে আঙুল থ্যাতলানো, কাটা, মানে আমাকে শুধু বড় মামা মারা যাওয়ার আগে বলেছিল যে তোর বাবা বেঁচে থাকলেও হেঁটে চলে খেতে পারতো না কখনো। সো আমি এদেরকে এই 7 জনের কথা মনে হলে একটা জায়গায় ভাবি যে তখন এই মানুষগুলা কি মনে করে তরিনাপা সবাইকে বাঁচিয়ে দিয়ে গেল। বাবা তো কারো নাম বলেনি, কিন্তু শেষ পর্যন্ত এত অত্যাচারেও বাবা কারো নাম বলেনি, একটা উর্দু কথা বলেনি। সেই শক্তি থেকেই হয়তো আজকে আমরা এখানে এসে সফল। কারণ এভিডেন্স গুলো যখন আমরা পড়ি, মানে যখন আমি তো কাজ করি ভিকটিমদের সাথে বা আমাদের সাক্ষীদের সাথে, যখন আমরা কথা বলছি, এভিডেন্স গুলো মানে আমার কাছে, নিজের কাছে, আমার তো 71-এ জন্ম, কিন্তু 71 যে এত ভয়াবহ, 71 যে এত কষ্টের, সেটা যখন তাদের মুখ থেকে শুনে, এটা কিন্তু একটা অন্যরকম একটা এক্সপিরিয়েন্স। এবং বিশেষ করে যখন ইভেন মানে বুদ্ধিজীবীদের ব্যাপার তো আছেই, মানে কিভাবে মেরেছে, মানে কি অপরাধটা ছিল, তারা কিভাবে মিলিটারি থ্রেট, সেটাও তো মানে যুদ্ধের আইনে একটা আমি একজনকে মারতে পারি, কিন্তু সে যদি আমার মিলিটারি থ্রেট হয়, একজন গান লিখছে, একজন কবিতা বলছে, একজন টিচার পড়াচ্ছেন, তাদেরকে ধরে মেরে এইভাবে, ইভেন আন্তর্জাতিক যুদ্ধের যত আইন আছে, যে আমি যদি বলি ক্র্যাক প্যাটনকেও ধরে নিয়ে গেছে, তাহলে প্রিজনার অফ ওয়ার হিসেবেও কিন্তু তাদেরকে মারা যায় না। এই আইনও তো আমরা সবাই জানি, কিন্তু এমন ভাবে তাদেরকে শেষ করে দেওয়া হয়েছে যে এটা এলিমিনেশন মানে চিন্তাই করা যায় না। দর্শক, আমরা আলাপ করছিলাম, আপনাদের একটু দর্শকদের প্রয়োজনে একটু তথ্যটা দিয়ে রাখি যে 2013 সালের 17 জুলাই আলী হাসান মুজাহিদকে 3টি অভিযোগে মৃত্যুদণ্ড দেয় ট্রাইব্যুনাল 2। 2015 সালে 16 জন শহীদ বুদ্ধিজীবী হত্যার দায়ে মৃত্যুদণ্ড বহাল রাখে আপিল বিভাগ। 2013 সালের 1 অক্টোবর সালাউদ্দিন কাদের চৌধুরীকে 4টি অভিযোগে মৃত্যুদণ্ড দেয় ট্রাইব্যুনাল 1। আর 2015 সালে 29 জুলাই সবগুলো মৃত্যুদণ্ড বহাল রাখে আপিল বিভাগ। একটু মানে আমরা মুজাহিদ সম্পর্কে আলাপ করলাম, সালাউদ্দিন কাদের চৌধুরীর মানে মেজর চার্জেস গুলো সম্পর্কে। সালাউদ্দিন কাদের চৌধুরীর মেজর চার্জ গুলো ছিল হচ্ছে গণহত্যার উপরে। সেটি ছিল হচ্ছে ওনার একটা ক্রাইম প্যাটার্ন ছিল যে হিন্দুদেরকে স্পট কিলিং করব, পেলেই সেখানে মেরে ফেলবো, মুসলমানদেরকে ধরে নিয়ে যাব গুজসিলে, তাদেরকে অত্যাচার করা হবে, সেখান থেকে আবার 2-3টা ক্যাম্পের তাদেরকে আবার মানে পুরো সিস্টেম অনুযায়ী আবার নিয়ে যেত, যেখানে 3 দিন থেকে তারপর আবার ওই ক্যাম্পে পাঠানো হবে, তারপর এইভাবে করে নির্যাতন চালানো হবে। তবে যেগুলোতে তার ফাঁসি এসেছে সেগুলো কিন্তু ভীষণ ভয়াবহ, মানে গণহত্যার এমন বর্ণনা রয়েছে। বিশেষ করে একটি ঘটনা তো মানে 69 পাড়াতে যেটি ঘটেছে, সেখানে 2জন গর্ভবতী নারী ছিল, একজন 8 মাসের, একজন 7 মাসের। দেখে একজন নারীকে কিন্তু বোঝা যায় 8 আর 7 মাসের গর্ভবতী নারী, এবং তাদেরকে ব্রাশ ফায়ার করে এক লাইন করে দাঁড়াচ্ছেন, তাদেরকে ব্রাশ ফায়ার করে মারলো যখন একজনের শরীর থেকে শিশুটি ঝুলে বেরিয়েছিল। এই যে নৃশংসতা, আমরা তো জানি আমাদের ধর্ম, বিশেষ করে সালাউদ্দিন কাদের চৌধুরী যিনি বারবার বলেন যে মুসলিম উম্মার জন্য উনি তার জীবনকে উৎসর্গ করেছেন, ইসলামে কোথাও কি বলা আছে যে এভাবে নারী হত্যা করো? কোনো অপরাধ নেই। সে কিভাবে কি করলো? জাস্ট সে হিন্দু ছিল। ওই বাচ্চাটা কি অপরাধ করেছে? প্রত্যেকটি গণহত্যা, এবং বিশেষ করে দেখুন ওই যে কুণ্ডেশ্বরী ওষুধালয় যে নতুন চন্দ্র সিংকে হত্যা করা হলো, পাকিস্তানি আর্মি তাকে গুলি করলো, গুলিবিদ্ধ অবস্থায় একটা লোক ছটফট করছে, এইখানে আবার সালাউদ্দিন কাদের চৌধুরী ফেরত এসেই তার পকেট থেকে পিস্তল বের করে মৃত্যুটিকে নিশ্চিত করলেন। মানে এবং এমন একটা পরিবার, যে পরিবার তার বাবার সাথে এবং তাদের সাথে পারিবারিকভাবে যোগাযোগ ছিল। সো সালাউদ্দিন কাদের চৌধুরীর যে এক একটি 69 পাড়া, জগৎমল্ল পাড়া, প্রত্যেকটা জায়গায় যে হিন্দুদেরকে শেষ করেছেন, সেই ঘটনাগুলো এত নৃশংস, এত ভয়াবহ, চিন্তাই করা যায় না। মানে গ্রামে ঢুকেছে আর মেরেছে, গ্রামে ঢুকেছে 13, 14 এপ্রিল, 17 এপ্রিল নৃশংসভাবে হত্যা করা হয়েছে। সুতরাং আজকে সালাউদ্দিন কাদের চৌধুরীকে দেখে, তিনি 6 বার নির্বাচিত প্রতিনিধি, তিনি ভোট পেয়েছেন, জনগণ তাকে দেখেছেন, কিন্তু আমি অবাক হই যে এরকম এক একজন অপরাধীকে
আমরাই কিভাবে ভোট দিয়ে নির্বাচিত করে ক্ষমতায় পাঠাতে পারি, আর তাদেরকে আমরা দেখি যে তারা আমাদের পতাকা নিয়ে ঘোরেন, তারা আমাদের সংবিধানের উপরে হাত রেখে, যে সংবিধান 30 লক্ষ শহীদের মুক্তিযুদ্ধের উপরে দাঁড়িয়ে যে সংবিধান, তার উপরে হাত রেখে আমাদের দেশ শাসন করে। আমার কাছে মনে হয় যে এই কলঙ্ক থেকে এই জাতি মুক্তি পাচ্ছে, এবং আমরা কিন্তু অনেক দূর এগিয়ে এসেছি এই বিচারের মাধ্যমে। শাহ মাহমুদ উনি বললেন যে ইতিহাসে দায় মোচন অথবা একটা কলঙ্ক মোচনের কথা বললেন, কিন্তু এর মধ্য দিয়ে জেনারেলি আমাদের যে রাজনীতি, যে ট্রেডিশনাল একটা রাজনীতি, একটা সংঘাতপ্রবল রাজনীতি, এই বিচার প্রক্রিয়া মানে এটা সমাপ্ত হবে কবে জানি না, কিন্তু একটা পর্যায় পর্যন্ত আসছে। এরপরে কোনো গুণগত পরিবর্তন আমাদের দেশ গঠন রাজনীতির ক্ষেত্রে কোনো পরিবর্তন আপনি আশা করেন কিনা? রাজনৈতিকভাবে আমি খুব একটা আজকে কথা বলতে চাই না, কারণ আজকে আমরা যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে যেখানে দাঁড়িয়ে আছি। তবে একটা জায়গায় গিয়ে তো অবশ্যই আমি ধন্যবাদ জানাতে চাই যে আমাদের সরকার এবার যেটা করলো, যে এইভাবে, আমি এটা নিয়ে কথা বলবো না আসলে, সরি। না ঠিক আছে, ঠিক আছে, সরি তুরিন আপা। যে আপনি কিছু, আমি আসলে রাজনীতির ধারাটি হচ্ছে যে, যেমন দেখেন পরিবর্তন কিছু হবে, পরিবর্তন একটি প্রজন্ম দাঁড়িয়েছে। আমরা যেমন দেখি যে নতুন প্রজন্মে যখন যুদ্ধাপরাধীর বিচার নিয়ে গণজাগরণ মঞ্চ হয়, সেখান থেকেও তো আমরা দেখি আজকের নতুন নেতৃত্ব দাঁড়াচ্ছে রাজনীতিতে বাংলাদেশে। আমি বিশ্বাস করি ভবিষ্যতে যেই ক্ষমতায় আসবে, যতই বলা হোক আমরা ক্ষমতায় গেলে যুদ্ধাপরাধী বিচারের সমস্ত বিচারক এবং প্রসিকিউটরদের বিচার করব, ফাঁসি দিব, ইত্যাদি ইত্যাদি, কিন্তু বাংলাদেশ কিন্তু ঘুরে দাঁড়িয়েছে। আজকে যেই রাজনীতির মঞ্চে যেই সরকার গঠন করুক ভবিষ্যতে, যুদ্ধ অপরাধীদের বিচারকে কিন্তু বন্ধ করা যাবে না। 1975 সালের 31শে ডিসেম্বর কিন্তু আইনটি বাতিল হয়ে গেল, দালাল আইন, যার অধীনে যুদ্ধ অপরাধীর বিচার শুরু হয়েছিল, দালাল আইনের। কিন্তু 1975 আর 2015 অনেক অনেক ডিফারেন্ট। এখন কিন্তু এটি সম্ভব না। এক সময় শাওনরা যেটা বলছে যে আমরা লজ্জায় বের হতাম না, পরিচয় দিতাম না যে শহীদ মুক্তিযোদ্ধার সন্তান, বাবারে বাবা কি হয়ে যাবে কোথায়। কিন্তু আজকে আমরা কিন্তু বীরাঙ্গনা মাদেরকে দেখি নিজে এসে বলতে, কথা বলছেন। আমি এমন অনেক জায়গায় তদন্তে যাই যেখানটিতে কিন্তু আজকে নতুন প্রজন্মের একটি মেয়ে এসে দাঁড়িয়ে বলছে যে আমার কাছে আমার মা বীরাঙ্গনা ছিলেন, তার মামলার বিচারটা একটু করতে হবে আপা, আপনি সাহায্য করবেন কিভাবে, আমি কোথায় যাব। তার মানে তারা আমাদেরকে খুঁজে বের করছেন, তারা আসছেন। কিন্তু আমি 2013 যে আমাদের যে গণজাগরণ মঞ্চের যে জাগরণটা এসেছিল, এইখান থেকে আমি অ্যাক্টিভিস্ট এদেরকেও আমি ধন্যবাদ জানাতে চাই। কারণ আমরা যখন মিডিয়াতে বলেছি, অথবা খুব লিমিটেড ছিল কিন্তু শহীদ পরিবার অথবা মুক্তিযোদ্ধাদের, হয় ডিসেম্বর নালে মার্চ, কিন্তু 2013 পর থেকে এটা কিন্তু আর লিমিটেড কোনো ডে অথবা মাসে রয়ে যায়নি। এখন কিন্তু ছোট 8 বছর 10 বছরের বাচ্চাও কিন্তু জানে যে কি হচ্ছে, রাজাকার কি, মুক্তিযুদ্ধ কি, জানতে চায় কি দিয়ে কি হচ্ছে। এই জায়গাটায় গিয়ে আমি বলবো যে সামাজিক যোগাযোগ মাধ্যম, যেটা ফেসবুক, অনলাইন, যেটা ব্লগ, এভরিওয়্যার, এখানে খারাপ ওনারাও আছেন, ওনারাও অনেক কিছু করেন, কিন্তু ভালোর সংখ্যা বেশি আমি মনে করি। এবং আমাদেরকে যে একটা জায়গায়, যে তুরিন আপা যেটা বললো, যে বলার জায়গা করে দিয়েছে যে আমি আছি, আমরা আছি। মানে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে এই যে ঘটনাগুলো ঘটছে, এই প্রক্রিয়াগুলো শুরু হয়েছে, এত বছরের অপেক্ষার অবসান, তারপরের বাংলাদেশ, এই যে জাগরণের কথা বললেন, এটা নতুন জেনারেশনকে কি মেসেজ দেয়, কি মানে জাগরণ তাদের মধ্যে তোলে একটা সুন্দর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে? এইটা তো মেসেজটা ওখান থেকে চলে আসে যে আসলে 71-এ সবাই কিন্তু দল মত ধর্ম নির্বিশেষে কিন্তু মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। আমার বাবা যাদের সাথে মিশতো, এখানে কিন্তু সব রকমের পলিটিক্যাল ভিউজের মানুষ ছিল। এবং কিন্তু যখন যে কোনো আন্দোলন হবে অথবা সাংস্কৃতিক প্রতিবাদ হবে, যেটাই হোক, এমন কোনো ভিউজ প্ল্যাটফর্ম ছিল না যেখানে বাবা যায়নি অথবা অন্য কেউ যায়নি। এই যে নিজের দেশকে স্বাধীন করতে হবে,
আসলে তুরিন আপা, আপনি কি আমার সাথে একমত হবেন, সাংস্কৃতিক জায়গা থেকেও কিন্তু একমত হতে হয় কোথাও গিয়ে। আমার মনে হয় আমাদের মুক্তিযুদ্ধ যে 1971-এ যে আমাদের সবাইকে যে জাগানোর ব্যাপারটায় আমি ওনাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। এটা শুধু 1971 নয়, 52 থেকে 47 থেকে যদি আমি ভাবি, সাংস্কৃতিক যে পরিমণ্ডলে বেড়ে ওঠা যে কবি, সাহিত্যিক, গায়ক, সুরকার, অভিনয় শিল্পী, জয়ী রায়হান, আলতাফ মাহমুদ, শহীদুল্লাহ কায়সার, প্রত্যেকের কিন্তু রাজনৈতিক ভিউজ ডিফারেন্ট হলো, কোথাও গিয়ে এক ছিল যে আমাদের বাংলাদেশ স্বাধীন করতে হবে। এই জায়গাটায় এসে আমরা যদি এখন এই আস্তে আস্তে আমাদের এই যে কলঙ্কগুলাকে ফেলে দিতে পারি, যেটা একটু আগেই আমি বলছিলাম, যে লজ্জাগুলাকে, গ্লানিগুলাকে ফেলে দিতে পারলে আমার মনে হয় না যে এইটা থেমে যাবে। তুরিন আপা, রাজনৈতিকভাবেই যদি আপনি জানতে চান, সামাজিকভাবে যদি জানতে চান, এটা কিন্তু এখন ভেতরে ঢুকে গেছে যে যুদ্ধ হবে, যদি বিচার করতে হবে, আমাদের ভালো থাকতে হবে। আমরা যে সোনার বাংলার জন্য যে এতগুলা মানুষ মরে গেছিল, যুদ্ধ করেছিল, এটার প্রতিদান হলো আমাদেরকে ভালো থাকতে হবে। আমি এটাও বিশ্বাস করি যে একটা সময় আসবে, হয়তো আমরা কেউ থাকবো না, যে আমাদের দেশে কোনো রাজাকার থাকবে না, রাজাকার মুক্ত বাংলাদেশ হবে। আমরা শেষের দিকে প্রায়, একটা প্রচার তো আছে সবসময়, যে মানে একটা বিপক্ষে একটা প্রচার আছে যে এটা এক ধরনের রাজনৈতিকভাবে এই বিচারগুলো করা হয়েছে বা হচ্ছে, বা আন্তর্জাতিকভাবে একটা লবিং করা হয়েছে বা হচ্ছে, জাতীয়ভাবে হচ্ছে। এগুলোকে আপনারা কিভাবে মানে কাউন্টার করেছেন? মূলত হচ্ছে যে এটা যদি রাজনৈতিক বিচারই হতো, এটা অনেক মানে আমাদের কাজ অনেক সহজ হয়ে যেত। আমরা শুধু যে বিচার কক্ষে দাঁড়িয়ে খালি বলতাম যে এই যে ভদ্রলোক উনি অন্য রাজনীতি ধারায় আছেন, বাস ফাঁসি হয়ে যেত, তা তো না। আমাদেরকে প্রত্যেকটি চার্জ প্রমাণ করতে হয়েছে, প্রত্যেকটা এলিমেন্ট প্রমাণ করতে হয়েছে, সাক্ষী উপস্থাপন করতে হয়েছে। এবং আমরা যদি সাক্ষী উপস্থাপন করতে ব্যর্থ হয়েছি, আদালত সেই চার্জে বলে দিচ্ছে প্রসিকিউশন ব্যর্থ হয়েছে। তারপরে আপনাদের মতো মিডিয়া থেকে আমাদেরকে প্রশ্ন করা হয় প্রসিকিউশন দুর্বল, প্রসিকিউশন অদক্ষ। সুতরাং যুদ্ধটা যে কি পরিমাণের, মানে 71-এর একটা যুদ্ধ হচ্ছে অস্ত্র হাতে যুদ্ধ, এবং যুদ্ধ অপরাধের বিচারে প্রসিকিউটরদেরকে নিয়ে কথা, তদন্ত সংস্থা নিয়ে কথা, এবং সেটা হচ্ছে যে আমাদের মেধা মনন দিয়ে কিভাবে আটকাবো, কিভাবে কাজ করব। সুতরাং যারা বলে যেটা শুধু রাজনৈতিক বিচারের ব্যাপার, তাদের অবগতির জন্য জানাচ্ছি যে আজকে ট্রাইব্যুনালে শুধু কি জামাতে ইসলামের বিচার হচ্ছে, শুধু কি বিএনপির বিচার হয়েছে, গত সরকারের আমলে সরকারের সাথে জাতীয় পার্টির নেতাদের বিচার হয়নি, এমনকি আওয়ামী লীগের মোবারক সাহেবের বিচার হয়নি। সুতরাং রাজনৈতিক বিচারের জায়গাটি এখানটিতে নেই। মূল বিষয়টি হচ্ছে 71 সালে একজন ব্যক্তি পার্টিকুলার সুনির্দিষ্ট অপরাধ করেছেন কি করেননি, এবং সেটি আমাদেরকে তথ্য প্রমাণ, সাক্ষী উপাত্ত, সাক্ষ্য দিয়ে প্রমাণ করতে হয়েছে। যদি প্রমাণ পেয়েছে সেই চার্জ থেকেছে, যেখানে প্রমাণ পাননি সেখানে টিকেনি। এবং আমরা এই পর্যন্ত আমাদের কনভিকশন রেট হচ্ছে 100%। তার কারণ হচ্ছে যাদেরকেই আনা হয়েছে আমরা যাচাই বাছাই করে প্রত্যেকটি ব্যাপার, প্রত্যেকটি ইস্যু দেখেই তারপরে আমরা এগিয়েছি। প্রসিকিউশন অফিস পেশাদারিত্বের জায়গা থেকে, তদন্ত সংস্থা পেশাদারিত্বের জায়গা থেকে কাজ করছে। বড় বড় রাজনৈতিক নেতা, এই সালাউদ্দিন কাদের চৌধুরীর কথাই যদি ধরি, তার পরিবার ট্রাইব্যুনালের প্রেমিসেসে দাঁড়িয়ে বলছেন যে আমার স্বামীকে যদি ফাঁসিতে ঝোলানো হয়, ফাঁসির আদেশ হয়, তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাকি গদি থাকবে না। এখন এগুলো কথা তো আমরা শুনেছি। আজকে বিচার কোথায় দাঁড়িয়েছে, বিচার কোথায় আছে? বিচার হচ্ছে ন্যায়ের জন্য লড়াই। আর টেলিফোন কল, বান কি মুনের ফোন, আর হচ্ছে জন কেরির ফোন, যত কিছুই আসুক, প্রমাণ যদি হয়ে যায় বিচার, স্বাধীন বিচার ব্যবস্থার ভিতরে একজন অপরাধ করেছেন, কি করে দায় এড়ানো যাবে? আর এতগুলো সাক্ষী যে আছেন, যারা চাক্ষুষ, আই উইটনেস, ভিকটিম পরিবার, তারা আসছেন, তারা বলছেন, এগুলো কি সবই রাজনীতির জন্য? সাধারণ মানুষরা, আমাদের এমন সাক্ষীও আছেন যাদের পরনে হয়তো একটাই কাপড় পরে বা দুটো কাপড় পরে তারা দিন কাটান, তারা এসে সাক্ষী দিচ্ছেন যে আমার বাবাকে মেরে ফেলেছে আমার চোখের সামনে, আমার মাকে রেপ করেছে আমার চোখের সামনে, এমনকি একটা যুদ্ধ শিশু পর্যন্ত এসে সাক্ষী দিয়ে গেছে। এখানে রাজনীতির জায়গাটি কোথায়? লাস্ট কমেন্ট আপনার কাছ থেকে শুনবো। নিশ্চয়ই আপনি আপনার অনুভূতি জানিয়েছেন, তবুও মানে পরিবার, আপনার মা, আপনার
আত্মীয় স্বজন পরিজন বা আপনার যারা সহযোদ্ধা, যারা এই প্রজন্মের, যারা তাদের প্রিয় মানুষদের হারিয়েছেন ৭১-এ, তাদের জন্য কি বলবেন আজকে? আজকে কোথাও গিয়ে সকাল থেকে রায়টা শোনার পর থেকে অনেক দিন পরে স্বস্তি লাগছে। আজকে আমার মা যখন অফিস থেকে বাসায় ঢুকলো, হাসতে হাসতে ঢুকছে বাসায়, অন্য একটা পরিবেশ আসলে সৃষ্টি হয়েছে। যারাই আমাকে ফোন করেছে, অনেকে উইশ করেছে, তো সেখান থেকে আমি বুঝছি যে আমি আর এখন একা না, সবাই মিলেই আসলে আমরা অনেক ভালো থাকবো। আমার মনে হয় তুরিন আপা, আমরা অনেক ভালো থাকবো আগামীতে ইনশাআল্লাহ। ধন্যবাদ শান মাহমুদ, ধন্যবাদ ব্যারিস্টার তুরিন আফরোজ আজকে অনুষ্ঠানে আসার জন্য। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আর এই অনুষ্ঠানটি দেখতে অনলাইনে ভিজিট করতে পারেন www.ntvd.com। দেখা হবে পরের অনুষ্ঠানে।